আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব সেই টপিক হচ্ছে প্রথমে ভয়েস, দ্বিতীয়ত ন্যারেশন। ঠিক আছে, যে দুইটা টপিকে তোমরা কোশ্চেন সলভ করতে গেলে হাজার হাজার রুলস পড়ে আসলে অভ্যস্ত থাকো, অনেক অনেক রুলস পড়ে অভ্যস্ত থাকো। আজকে শুধু একটি ক্লাসের মধ্য দিয়ে কোনো রুলস ছাড়া কিভাবে ভয়েস এবং ন্যারেশন তোমাদের ভর্তি পরীক্ষায় যদি এসে থাকে তাহলে কিভাবে সলভ করবো আমরা খুব ইজি মেথডে তোমাদের দেখাবো। এবং আমি মনে করব তুমি যদি ভয়েস বা ন্যারেশন সম্পর্কে বিগত দিনগুলোতে কিছু জেনেও না আসো তবুও প্রবলেম নেই, একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকো। আশা করব তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবা, আমি এতটুকু আশাবাদী তোমাদের নিয়ে। সো ভয়েস এবং ন্যারেশন সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে আমার সাথে 105 জন শিক্ষার্থীর উপস্থিতি, আলহামদুলিল্লাহ। তো আশা করব আরও শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে এবং যুক্ত হয়ে আমাদের আজকের ইংরেজি ক্লাসটি উপভোগ করবে এবং ভয়েস এবং ন্যারেশনের যত প্রবলেম আছে সকল প্রবলেম একটি ক্লাসের মধ্য দিয়েই সলভ করবে এবং ভর্তি পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তাহলে যেন সঠিক অ্যান্সার করতে পারে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইতিমধ্যেই 110 জন শিক্ষার্থী উপস্থিত। দেখো, আমরা আজকে প্রায় 50+ প্রশ্ন সলভ করব, 50+ কোয়েশ্চেন সলভ করব আমরা। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। দেখো, প্রথমে যদি আমরা শুরু করি তাহলে আমরা ভয়েস দিয়ে শুরু করব, ভয়েসের প্রশ্ন মানে সলভ দিয়ে। ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আরেকটা প্যাসিভ ভয়েস। একটা অ্যাক্টিভ ভয়েস আরেকটা প্যাসিভ ভয়েস। তার মানে আমাদের ভর্তি পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস দিয়ে প্যাসিভ করতে বলে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে। এই দুই ধরনের প্রশ্ন আসলে আমাদের ভর্তি পরীক্ষায় দেখা যায়, হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে, তাই না? অ্যাক্টিভ থেকে প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ, যে কোনো একটা তোমাদের ভর্তি পরীক্ষায় আসলে আসবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কিভাবে করবা, বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে কিভাবে করবা? প্রথমত আমি একটু কনসেপ্ট দেখাই, তারপরে কোশ্চেন সলভে যাব। অ্যাক্টিভ টু প্যাসিভ মনে রাখবা, অ্যাক্টিভে যদি একটা ভার্ব থাকে প্যাসিভে হবে সেটা দুইটা ভার্ব। অ্যাক্টিভে যদি দুইটা ভার্ব থাকে প্যাসিভ হয়ে যাবে তিনটা ভার্ব। অ্যাক্টিভে তিনটা থাকলে প্যাসিভ হয়ে যাবে চারটি ভার্ব। অ্যাক্টিভে চারটি থাকলে প্যাসিভে পাঁচটা। অ্যাক্টিভে যদি পাঁচটা ভার্ব থাকে প্যাসিভে ছয়টা। অর্থাৎ আমার এটা লেখার উদ্দেশ্য হচ্ছে অ্যাক্টিভ থেকে যখন তোমরা প্যাসিভ করবা, অ্যাক্টিভ টু প্যাসিভ যখন করবা তখন ভার্ব একটা বেড়ে যাবে। অ্যাক্টিভে যতগুলো ভার্ব থাকবে প্যাসিভে তার থেকে একটা বৃদ্ধি পাচ্ছে, আর প্যাসিভ টু অ্যাক্টিভ যখন করবা তখন একটা করে ভার্ব কি কমে যাবে। সো এইটা দিয়েও তোমরা অনেকগুলো কোয়েশ্চেন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারবা, কিভাবে সেটা আমরা দেখাবো। এখন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে একটা ভার্ব বেড়ে যাচ্ছে, তাহলে কোনটা বাড়তেছে এটা আসলে কোয়েশ্চেন। তাহলে আমি আমি তোমাকে একটু বলি, যে কোনো অর্থাৎ অ্যাক্টিভে যে ভার্বটা থাকবে মেন ভার্ব, সেই ভার্বটাকে আমাদের একটা ভার্বকে দুইটায় রূপান্তর করতে হবে। প্রথমত ওই ভি3 বলছি কারণ অ্যাক্টিভের যে মেন ভার্ব সেই ভার্বটাকে আমরা দুইটাই করব। প্রথমত ওইটার বি ভার্বে রূপান্তর করব, দ্বিতীয়ত ওইটার ভি3 করব। কি করব? ভি3 করব। কি করব বলো তো? ভি3 করব। কিভাবে করবা দেখো, আমি বললাম হি, তোমরা অনেক রুলস পড়ছো, একটু জাস্ট এটা দেখো, হি রাইটস এ লেটার। তো অ্যাক্টিভ অবজেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্ট, এটা তোমরা পারো, এটার এক্সট্রা বলার কিছু নাই। আমাদের কাজ হচ্ছে এখানে একটা ভার্ব আছে এটাকে দুইটাই করা। দুইটা কিভাবে করব? এই ভার্বটার প্রথমে বি ভার্ব করব, এই ভার্বটাকে আবার ভি3 করব। তো এই ভার্বের বি ভার্বটা কিভাবে করব? এইটা যেই ফর্মে আছে বি ভার্বটাও সেম ফর্মে হবে। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ আর অ্যাম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, ভি3 হচ্ছে বিন, আইএনজি ফর্ম হচ্ছে বিং। ঠিক আছে, তাহলে এটা কোন ফর্মে আছে? এটা বেস, এটা সরি প্রেজেন্ট ফর্মে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা ভি1, তার মানে এটা কি? তার মানে এটা যে প্রেজেন্ট ফর্ম। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আমরা দিব? এম ইজ আর যে কোনো একটা দিয়ে দাও, ইজ। আর রাইটের ভি3 দাও, রিটেন, রিটেন বাই হিম, রিটেন বাই হিম।
জাস্ট একটা কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার হতে পারো, একটা কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার হতে পারো, তাহলে বাকি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনেক রুলস পড়ছো বাট কোনো রুলস পড়া লাগবে না। দেখো তোমার কাজ কি, যেই ভার্বই থাকবে অ্যাক্টিভে যেই ভার্বই থাকবে সেটাকে দুইটা করবো। মেন ভার্বের দুইটা ফর্ম, একটা বিভাব করবা একটা ভিতরি করবা। বিভাবটা কোন ফর্মে করবা, এই মেন ভার্বটা যেই ফর্মে থাকবে বিভাবটা সেম ফর্মে দিবা, আর লাস্টে ভিতরি তো বসবেই। এখন দেখো হি ইজ সিঙ্গিং এ সং, তো অবজেক্ট সাবজেক্ট এটা লিখলাম না, আমি শুধু ভার্বটা করলাম। এখানে ভার্ব হচ্ছে এতটুকু। তো একটা অ্যাক্টিভ ভার্বের মেন ভার্বটা কিভাবে বের করবা, একদম শেষে যে ভার্বটা থাকবে সেটাই মেন ভার্ব, এটা মেন ভার্ব। তাহলে এখানে ইজ আছে, ইজটা বসালাম। আমার কাজ হচ্ছে মেন ভার্বে দুইটা রূপান্তর করবা, একটা বি প্লাস ভি থ্রি। তো বি প্লাস ভি থ্রি কি, এটা যেহেতু আইএনজি তাহলে বি ভার্বটা আইএনজি হয়ে যাবে, বিং। আর সিং এর ভি থ্রি কি, সাং, তাহলে ইজ বিং সাং। এতটুকু গেল। আরো একটা দিলাম, মনে করো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি ওয়ার্ক সামনে নিয়ে আসলাম না, শুধু ভার্বটুকুর কাজ করব, বাকি তোমরা পারবা। তাহলে আমার কাজ কি, শেষের ভার্বটাকে দুইটা রূপান্তর করবা। প্রথমে বি তে রূপান্তর করবা, তারপরে ভি থ্রি। তো এটা কি ভি থ্রিতে আছে, তাহলে বিভাবটা কি হবে, বিন হবে। আর প্রথমে যা আছে সেটা শুধু বসায় দাও, প্রবলেম নেই। আর ডানের ভিতরে ডান নিজেই ভি থ্রি। এখন তোমাকে যত বড় প্রশ্ন দেওয়া হোক, তোমার কাজ হচ্ছে কি বলো তো, তোমার কাজ হচ্ছে একটা, তোমার কাজ হচ্ছে শেষের ভার্বটাকে দুইটা রূপান্তর করবে। এটা যেই ফর্মে, বিভাবটা সেম ফর্মে, এটার আবার ভিতরি। তোমার দুইটা রূপান্তর করবে, শুধু শেষের ভার্বটা, শুধু শেষের ভার্বটার কাজ কি বলো তো, শেষের ভার্বটা যদি ভিতরি থাকে বিভাবটা ভিতরি, এটা যদি বেস ফর্ম থাকে বিভাবটা বেস ফর্ম, এটা যদি থাকে আইএনজি তাহলে বিভাবটাও আইএনজি হবে। ঠিক আছে, এটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বিভাবটাও পাস্ট ফর্মে হবে। জাস্ট এতটুকু মনে রাখতে পারলে হবে। তো কোশ্চেন সলভের জন্য আরো ইজি সলভ করতে পারবা। দেখো, দুঃখিত, কোশ্চেন দেখো, কোশ্চেন সলভ এত কিছু আসলে লাগবে না, আরো ইজিলি তোমরা সলভ করতে পারবা। দেখো আমরা কোশ্চেন সলভের দিকে যদি চলে যাই, কত ইজিলি আসলে কোশ্চেন সলভ করা যায়। দেখো শুধু কোশ্চেন সলভ দিয়ে তোমরা অনেকাংশে এটা অ্যান্সার করতে পারবা। প্রথম প্রশ্ন, তোমরা যারা ক্লাস করছো একটু মনোযোগ সহকারে এটা অ্যান্সার করার ট্রাই করো। এক নাম্বারটা, দেখো প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সারটা করো। এটা প্যাসিভ চাইছে, মনে রাখবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভে যতগুলো ভার্ব থাকবে প্যাসিভে তার থেকে একটা প্লাস হবে। তাহলে এটা এক প্যাসিভে একটা বাড়বে, তার মানে দে আর মেকিং। এখানে দুইটা ভার্ব আছে প্যাসিভে, তোমাকে আগে ভেবে নিতে হবে তিনটা। এটা হচ্ছে কোশ্চেন সলিউশনের টেকনিক। ভয়েসের প্রশ্ন সলিউশনের টেকনিক হচ্ছে এটা, ভয়েসের কোশ্চেন সলিউশনের টেকনিক হচ্ছে এটা। তার মানে এখানে দুইটা ভার্ব আছে প্যাসিভে, তিনটা থাকাই লাগবে। দেখো এখানে দুইটা ভার্ব, আমার দুইটা লাগবে না, আমার লাগবে কয়টা, তিনটা। এখানেও দুইটা লাগবে না। এখানে তিনটা পাইছি, এখানে আবার তিনটা পাইছি, তাহলে এখানেও তিনটা পাইলাম, এখানেও তিনটা পাইলাম। এবার এই দুইটার মধ্যে সঠিক অ্যান্সার। তার মানে অন্তত ভার্ব গণনা করে আমরা দুইটা ভার্ব কেটে দিতে পারবো, ভার্ব গণনা করে আমরা দুইটা ভার্ব কেটে দিতে পারবো। এখন এখানে যেহেতু অক্সিলারি ভার্বটা আর আছে, আর এর পরিবর্তে আমরা ইজ ব্যবহার করতে পারি, কারণ পার্সন ভেদে এম ইজ আর একই টেন্সে বসে, শুধু পার্সন ভেদে এক জায়গায় এম, এক জায়গায় এম, এক জায়গায় আর বসে। কিন্তু তুমি আর এর পরিবর্তে তো আর হ্যাজ বসাতে পারবে না, হ্যাজ তো বসাতে পারবো না, বসাতে পারবা তুমি এই তিনটা, একটার পরিবর্তে আরেকটা বসানো যায় পার্সন ভেদে। হ্যাভের পরিবর্তে হ্যাজ বসানো যাবে, ঠিক আছে, আর কিছু না। হ্যাড শুধু হ্যাডই বসানো যাবে। তুমি শ্যালের পরিবর্তে উইল বসাতে পারবা। ওয়াজের পরিবর্তে পার্সন ভেদে আমরা ওয়ার বসাতে পারবো, ঠিক আছে, এইগুলো। কিন্তু তুমি আর এর পরিবর্তে তো আর হ্যাজ বসানো যাবে না। টেন্সটা আমাকে ঠিক রাখতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম এজ আরই থাকবে। এখানে আর আছে কারণ দে ছিল, যেহেতু এখানে একটি প্ল্যান বোঝাচ্ছে এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করছি। সঠিক অ্যান্সার কি বলো তো, এটা সঠিক অ্যান্সার অপশন সি, সঠিক অ্যান্সার অপশন সি। পরবর্তী আমরা যদি কোশ্চেনে যাই, দেখো দ্য অ্যাক্টিভ, তার মানে এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে। এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তার মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলে একটা ভার্ব কমে যাবে, মাইনাস হবে। জাস্ট কনসেপ্ট, কোশ্চেন সলিউশন এটা এখন মনে করতে পারো শুধু এখানকার কোশ্চেন। তোমাদের বলবো তোমরা যে কোনো বই, তোমার কাছে যতগুলো বই আছে প্রত্যেকটা বই থেকে সলভ করবা, দেখবে শুধু ভার্ব গণনা করে দুটো অপশন কেটে দিতে পারবা। তো দুটো অপশন যদি কাটতে পারো তাহলে বাকি দুইটা ভাবা তোমার অনেক ইজি না।
1 সেকেন্ডের মধ্যে দুটো অপশন কেটে দিতে পারবা, বা কোনো কোনো জায়গায় দেখবা 3টা অপশনে কেটে দিতে পারছো, ঠিক আছে। কোনো কোনো জায়গায় একটাও যাবে না, বাট তখন আমরা আবার টেন্স অনুযায়ী করবো, সমস্যা নেই। তার মানে হ্যাজ বিন ফিনিশড 3টা আছে, তার মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে একটা কমে, তার মানে ভার্ব দরকার কয়টা, 2টা ভার্ব দরকার। এখানে একটা ভার্ব আছে, একটা লাগবে না, আমার লাগবে 2টা, এখানে 2টা আছে, এখানেও একটা, এখানে 2টা আছে, তার মানে এখানে 2টা পেলাম, এখানে 2টা পেলাম। বাট এখানে যেহেতু হ্যাজ আছে, হ্যাজের পরিবর্তে তো আমরা হ্যাভ হ্যাজ বসানো যাবে, কিন্তু ইজ তো আর আসবে না, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, আমাকে হ্যাজই বসাতে হবে, কি আমাকে হ্যাজ বসাতেই হবে। সো আমি মনে করি মনোযোগ সহকারে যদি কোশ্চেন সলিউশনটা দেখো, তোমাদের ভয়েস নারেশন থেকে মনে করতে পারে খুব ইজি না, আমরা যত ধরনের ভয়েসের কোশ্চেন আছে সকল ধরনের প্রশ্নই সলভ করব, এবং এইভাবেই সলভ করা যাবে। একটু দেখো, তোমরা নিজেরাও বাসায় ট্রাই করবা এরকম, বা দেখো এটা প্যাসিভ চাইছে, সামওয়ান হ্যাজ স্টোলেন, সামওয়ান হ্যাজ স্টোলেন। দেখো এটা অ্যান্সার করো, দেখি কে কে পারো, এটার অ্যান্সার করো। ধন্যবাদ। সবাই একটু অ্যান্সার করো, এটার অ্যান্সার কি হবে, এবং এবং যারা উপস্থিত আছো তাদেরকে একটু শেয়ার মেনশন করো, যারা উপস্থিত নাই তাদেরকে। দেখো একটা প্যাসিভ সেন্সে মানে একটা ভার্ব পাবে হ্যাজ, এখানে 2টা আছে মানে প্যাসিভে তোমার 3টা ভার্ব লাগবে, এখানে 3টা নাই, এখানে 3টা নাই, এই 2 জায়গায় 3টা আছে, তাই না? এই যে হ্যাজ বিন স্টোলেন, হ্যাড বিন, তো এখানে হ্যাজ আছে প্রেজেন্টে, তুমি তো এটার টেন্সই পাস্ট করে দিতে পারবে না, তাই না? এটা তো আর টেন্স পরিবর্তন করা যাবে না ভয়েসের ক্ষেত্রে, তার মানে তোমাকে অ্যান্সারটা টেন্স মেনটেন করে রাখতে হবে, যে টেন্সে আছে সেই টেন্স মেনটেন করে তোমাকে রাখতে হবে, ক্লিয়ার? যে টেন্স আছে সেই টেন্স মেনটেন করে তোমাকে রাখতে হবে। এখন যত বড় প্রশ্নে আসুক না কেন, তুমি শুধু ভার্বটা খেয়াল রাখবা, দেখবা তোমার অ্যান্সার হয়ে গেছে। শুধু ভার্বটা খেয়াল রাখবে। এখন মনে হতে পারে হয়তো বা শুধু এগুলোই না, এগুলো না, তুমি আর নিজের বাসায় আমরা আরও কোশ্চেন সলভ করবো, মাত্র শুরু হলো। দেখো এখানে ডিস না, এটা ডিড, দেখো, এবং আমি বলি ডু, ডাজ, ডিড, এগুলো আসলে বাক্যের শুরুতে বসে বা এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে ব্যবহার হয়, ঠিক আছে? এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ, এগুলো আমরা ধার করা ভার্ব হিসেবে ভেবে নিব, এগুলোকে, সো এগুলো আমরা গণনা করব না। ডু, ডাজ, ডিড এগুলো বাক্যকে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে ব্যবহার হয়। দেখো তার মানে ডিড হি রাইট, ডিড হি রাইট, তার মানে এটাকে আমরা ধার করা ভার্ব ধরবো বলেছি, তার মানে আমার এখানে ভার্ব হচ্ছে রাইট, একটা ভার্ব আছে, তার মানে প্যাসিভে আমার লাগবে কয়টা, 2টা লাগবে। দেখি তো 2টা কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে 2টা আছে, আচ্ছা মেনে নিলাম, এখানেও 2টা আছে, ঠিক আছে। হ্যাজ বিন রিটেন, এখানে 3টা আমার লাগবে না, হ্যাড বিন রিটেন, এখানেও 3টা লাগবে না, আমার লাগবে কয়টা, 2টা ভার্ব লাগবে, কয়টা লাগবে, 2টা। এখন দেখো আমরা ভার্ব গণনা করে এ এবং বি কে সিলেক্ট করলাম, যেখানে 2টা। এখন কথা হচ্ছে এটা কোন টেন্স, ডিড, তো ডিডটা কোথায় বসে, আমরা জানি ডিড মানে সেটা পাস্ট টেন্স, ডিড মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স কি পাস্ট, ইজ দ্য প্রেজেন্ট, তার মানে এটা হচ্ছে না, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে এ নাম্বার। একটু কমেন্টে জানাতে পারো যে তোমরা এইভাবে কি কোশ্চেন সলিউশন করতে পারো কিনা, তোমাদের এটাও মনে হতে পারে তোমার ক্লাস টেস্টে ক্লাসে হয়তো এভাবে সম্ভব। আমি বলবো তোমরা তোমাদের বই থেকে যত প্রশ্ন আছে, যে কোনো বই, যে বই তোমরা পড়ো না কেন, দেখবা এভাবে তোমরা 90% কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, এবং তোমাদের ভর্তি পরীক্ষা যেগুলো আসে ওইগুলো এভাবে সলভ হয়ে যাবে। প্রথম কাজ ভার্ব গণনা, দ্বিতীয় কাজ টেন্সটা মেনটেন করা, এই 2টা দেখবা 90% অ্যান্সার হয়ে গেছে। বাকি 10% যেগুলো হবে না সেগুলো আর একটু বিস্তারিত দেখতে হবে। দেখো দ্য কোয়েশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই দ্য টিচার, এখানে অ্যাক্টিভ চাইছে, তার মানে এটা অ্যান্সার করো, দেখি কে কে পারো, যারা ক্লাস করছো একটু অ্যান্সার করার ট্রাই করো। দেখো দ্য কোয়েশ্চেন উইল বি অ্যান্সার্ড, অথচ তোমরা যারা স্টুডেন্ট, তোমরা এই প্রশ্নের অ্যান্সার করতে গেলে তোমরা ভাবতে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসছে মানে অনেক কঠিন, হয়তো অ্যান্সার করতে পারবা না, বা এটা অনেক কঠিন, এইভাবে তোমাদের মনে হতে পারে, স্বাভাবিক। বাট ওরকম মনে হওয়ার কিছু নাই, শুধু এরকম কনসেপ্টটা এখানে কি দেখো তো, উইল বি অ্যান্সার্ড 3টা আছে, তার মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে একটা কমে যাবে, 2টা লাগবে। এখানে দেখো একটা ভার্ব, একটা লাগবে না, আমার 2টা লাগবে, এখানে 2টা আছে, এখানেও 2টা, এখানেও 2টা, তার মানে আমরা 3টা জায়গায় পেলাম 2টা, ভার্ব গণনা করে একটা কাটতে পারছে, এবার 3টা। তো এবার টেন্স মেনটেন করব, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে।
টেন্স ওখানে অক্সিলারি ভার্ব উইল আছে, উইলের পরিবর্তে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করতে পারি, শ্যাল অথবা উইল ব্যবহার করতে পারি। উইলের পরিবর্তে তো আমরা ইজ ব্যবহার করতে পারবো না, উইলের পরিবর্তে তো আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না, পারবো না। সো আমাদের ভয়েস থেকে যদি কখনো প্রশ্ন আসে, সে যেই প্রশ্নই হোক না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্ব গণনা, দ্বিতীয়ত কাজ হচ্ছে টেন্স আইডেন্টিফাই। সো এই দুইটা যখন আইডেন্টিফাই করতে পারবা তখন দেখবা অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেছে। কোনো প্রশ্নের অ্যান্সার বাদ থাকবে না তুমি এই দুটা মেনটেন করলে। তুমি দেখবা নিজে এই দুটা মেনটেন করবা, কোনোটা অ্যান্সার বাদ থাকবে না, যত প্রশ্ন বিগত সালের হোক না কেন। দেখো দে স হিম, এখানে দা না দে হবে, দে স হিম এন্টারিং দ্য রুম। ভালো, দেখো এখানে ভার্বটা কি, এন্টারিং, এটা কিন্তু মেন ভার্ব না, এটা হচ্ছে মেন ভার্ব হচ্ছে দে স, এটা হচ্ছে অবজেক্ট। সেখানে ভার্ব কোনটা, এই যে স, এটা নন ফাইনাইট ভার্ব, সেখানে মেন ভার্ব কোনটা, স। তো স একটা ভার্ব আছে, প্যাসিভে লাগবে দুইটা, তারপরে প্যাসিভ আবার দুইটা লাগবে। এখানে দেখো দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে তিনটা, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এখন দেখবো যে এটা স ভি2 আছে, এবার আমরা টেন্স গণনা করব, টেন্স আইডেন্টিফাই, এটা ভি2 মানে পাস্টে তো আর ইজ বসে না, দুইটা কেটে দিয়েছি। এবং মনে রাখবা কি হবে বলো তো, সিনের পরে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিণত করব, যখন সিন থাকবে এরপরে আমরা একটা টু বসাবো, টু এন্টার দ্য রুম, হি ওয়াজ সিন টু এন্টার দ্য রুম। চলো আমরা 7 নম্বর প্রশ্ন একটু সলভ করি, ওপেন দ্য ডোর। সেখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি যেভাবে সলভ করলাম এর বাইরে কয়েকটা মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে শুরুতে একটা লেট বসাতে হবে। কি বসাতে হবে, লেট। দেখো এখানে লেট নাই, এখানে নাই মানে দুইটা এমনি ভুল, এখানে লেট আছে। তো এখানে ওপেন একটা ভার্ব, প্যাসিভ আমার দুইটা লাগবে। দেখো লেট ওপেন দ্য ডোর, এখানে একটাই রাখছে, একটা তো হবে না, এখানে দুইটা ভার্ব, এই যে এটা একটা। তো তারপর আমি একটা স্ট্রাকচারটা লিখে দিই, লেটের পরে একটা অবজেক্ট বসবে, তারপরে শুধু বি বসবে, তারপরে ভি3 বসবে, এটা ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে। সো স্ট্রাকচারটা তোমরা খাতায় নোট করতে পারো, ওকে। দেখো খুব ইজিভাবে আমরা অনেকগুলো কোশ্চেন কিন্তু সলভ করতে পারতেছি, বলো পারতেছি কিনা। কঠিন লাগতেছে তোমাদের কাছে? আজকে যারা আমার প্রথম ক্লাস করছো তারা একটু কমেন্টে জানাও তো তোমাদের কাছে আসলে কঠিন লাগতেছে কিনা বিষয়গুলো। সো এটা তোমরা একটু ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবা, এই রুলসটা, ঠিক আছে। চলো আমরা পরবর্তী, দেখো এটা একটা বিগত বছরের কোশ্চেন, এটা অনেক জায়গায় আসছে, এটা বিসিএস এ আসছে, এটা নার্সিং এ আসছে, দুই জায়গাতে আসছে রিসেন্ট টাইমে। দেখো এই প্রশ্নটার একটু সঠিক অ্যান্সার কে কে পারো একটু দেখো তো। 8 নাম্বার প্রশ্নটা একটু সঠিক অ্যান্সার দেখো। এটা তোমাদের কাছে মনে হবে কত বড় কোশ্চেন, এটাকে ওইভাবে সলভ করা যাবে? এটা কিন্তু বিসিএস আসা প্রশ্ন, এটা ওইভাবে সলভ করা যাবে কিনা একটু দেখো। ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন ভাইয়া? দেখো এখানে পিপুল স্পিক, এখানে ভার্ব হচ্ছে একটা, তার মানে প্রথম কাজ ভয়েসের আমার ভার্ব লাগবে দুইটা। আমি কোশ্চেন টেকনিক আবারও বলছি, ভার্ব গণনা করবা। দ্বিতীয়ত টেন্স, এই দুইটা জিনিস আয়ত্ত করতে পারলে ভয়েসের 90% অ্যান্সার খুব ইজিলি রুলস সারা শেষ করতে পারবে। দুইটা লাগবে, এখানে দেখো তিনটাই লাগবে না, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে তিনটা, এটাও লাগবে না, আমার লাগবে কয়টা, দুইটা। এবার তোমার মনে হতে পারে দুইটা পেলাম, গণনা করে। এবার আমার কাছে টেন্স, এটা কোন টেন্স? স্পিক ভি1, স্পোক ভি2, তার মানে এটা ভি1 মানে কি, এটা প্রেজেন্টে আছে, তাই না? এটা প্রেজেন্টে,
তো প্রেজেন্টে তো আর ওয়াজ বসবে না, কেটে দাও। প্রেজেন্টে কি বসবে? ইজ বসবে। অ্যান্সার হয়ে গেল সি নাম্বার। অ্যান্সার হয়ে গেল কি সি। দেখো আমরা কিন্তু কয়েকটা এক্সেপশনাল রুলসগুলো মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট বসে, ঠিক আছে? সো এরকম কয়েকটা জিনিস মনে রাখলে তোমার ভয়েসের, তোমরা যে হাজার হাজার রুলস পড়ো বা বিভিন্ন জায়গায় তোমরা ক্লাস করছো ইংরেজি বা করো নাই, যাই হোক না কেন, বা এর আগেও ইন্টারমিডিয়েটে করছো, অনেক রুলস পড়ছো, বাট এমসিকিউ সলিউশনের ক্ষেত্রে আসলে ভয়েসে কোনো রুলস লাগে না, খুব একটা রুলস মেনটেন করা লাগে না ভাইয়া, খুব ইজিলি তোমরা সলভ করতে পারবো, সেটা যত বড় প্রশ্নই হোক না কেন। দুইটা জিনিস, ভার্ব গণনা করবা আর টেন্স আইডেন্টিফাই করবা। এখন এটা অ্যাক্টিভ চাইছে, লেট দ্য ওয়ার্ক বি ডান, তার মানে ডু দ্য ওয়ার্ক। অ্যাক্টিভ চাইছে, লেট কোথায় বসে? আমরা জানি লেট বসে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভে বসে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ কি হবে? প্রথমে ভার্ব দ্বারা শুরু হবে, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে অ্যাক্টিভ। এটার প্যাসিভ কি? লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। সো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এখন তোমার একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া যদি এমন প্রশ্ন আসে যে এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। সো আমি তোমাদের বলি, কোথাও যদি দেখো ভি3-র পূর্বে একটা বি ভার্ব আছে, তাহলে সেটা প্যাসিভ ভয়েস। জাস্ট এইভাবে চিনতে পারবা সেটা প্যাসিভ ভয়েস। কিভাবে? বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, ডিড। কোথাও যদি বি ভার্বের পূর্বে এগুলো দেখো, মানে সরি ভি3-র পূর্বে যদি কোথাও বি ভার্ব দেখো, সেটাই প্যাসিভ ভয়েস। এখন তুমি মনে করো কথার কথা এখানে অ্যাক্টিভ করতে বলছে, মনে করো এখানে বলা নাই, বললো কিচ্ছু দেওয়া নাই, না দিয়ে এখানে বললো যে এটার ভয়েস চেঞ্জ করো, এটার ভয়েস চেঞ্জ। এখন তুমি ভাবতেছো যে ভয়েস চেঞ্জ করতে বললে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, তো এটাই জানি না, তাহলে আমি করব কোনটাই? এটা তোমার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, যেটা আমি করব কোনটা, আসবে কিনা, আসতে পারে। তখন তুমি দেখবা যে ভি3-র পূর্বে কোনো বিভার্ব আছে কিনা। এই যে ভি3 এর পূর্বে একটা বিভার্ব আছে, মানে এটা প্যাসিভ, তার মানে আমার অ্যাক্টিভে করতে হবে। আর আমরা জানি লেট কোনটার প্যাসিভে বসে? ইম্পারেটিভ, আর ইম্পারেটিভের শুরুই হবে একটা ভার্ব দ্বারা, সো ডু দ্য ওয়ার্ক। এইভাবে তোমরা সলভ করতে পারবা। সো যদি কোথাও ভি3-র পূর্বে কোনো বিভার্ব দেখো, তাহলে সেটা প্যাসিভ, আর না দেখলে সেটা অ্যাক্টিভ। ক্লিয়ার? 10 নম্বর, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, মানে এটা প্যাসিভ করতে বলছে। দেখো এখন বলতে পারো ভাই এখানে তো ভি3 পূর্বে তো একটা ভার্ব, আমি বলছি ভার্ব না, ভি3-র পূর্বে একটা বিভার্ব লাগবে। বিভার্বগুলো কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, অথবা বি, বিং, বিন, এই বিভার্ব থাকা লাগবে, তাহলে সেটা প্যাসিভ, না হলে অ্যাক্টিভ। দেখো এখানে ভি3-র পূর্বে বিভার্ব নাই, তার মানে এটা অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ থেকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। অ্যাক্টিভ থেকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে হয়, একটা ভার্ব বাড়বে। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা ভার্ব আছে, তিনটা আছে, তার মানে আমার প্যাসিভে লাগবে কয়টা? 4টা। আমার প্রথম কাজ ভার্ব গণনা করা, দ্বিতীয় কাজ টেন্স আইডেন্টিফাই করা। দেখো 4টা লাগবে, এখানে 3টা আছে, মানে হবে না। এখানে 4টা আছে, এটা হতে পারে। এখানেও 3টা, মানে হবে না। এখানেও 3টা, মানে আর তো এবার তো ভাবাই লাগবে না। এবার তো আসলে আর মানে ভার্ব গণনা করে দেখো আমরা 3টা অপশন কেটে দিতে পারছি কিনা? অবশ্যই পারতেছি। তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া এইভাবে তো সব প্রশ্ন পারবো না, তো আমি আবারও বলতেছি, তোমার বাসায় যে বই আছে একটু বইটা খুলে ভয়েস চ্যাপ্টারটা বের করবা, কোয়েশ্চেনগুলো বের করবা, কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা। এইভাবে 90% বললাম, তার বেশি সলভ করতে পারবা। কিছু এক্সেপশনাল সব জায়গায় থাকবে, এক্সেপশনাল আমরা দেখাবো না, আমরা ওটাও দেখাবো। তার মানে এখানে দেখো আর এক্সট্রা দেখাই লাগলো না, ভার্ব গণনা করছি শুধু, টেন্সে আমাদের যাওয়াই লাগে না। বাট কিছু কিছু মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার দুইটাই দেখা লাগবে। সো আমরা রুলস না মেনটেন করেও আমরা কোশ্চেন সলভ করতে পারবো। আই নো হিম। সো নো এর ক্ষেত্রে এখানে সবগুলো অপশনে ভুল দেওয়া। নো এর ক্ষেত্রে মনে রাখবা টু হয়, এখানে কি হবে? আই নন টু মি হবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার এ হতো। এই যে এটা একটা এক্সেপশনাল, ননের পরে টু বসে, এমবডেড থাকলে ইন বসতো।
মার্বেল থাকলে অ্যাড বসতো, শখের পরে অ্যাড বসে। সেজ থাকলে ওই বসে। ফিল থাকলে, এগুলো হচ্ছে এক্সেপশনাল, এগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো তোমাকে কি মনে রাখতে হবে, ক্লিয়ার? দেখো, আশা করি এই প্রশ্নটা তোমরা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তীতে যাই। উই মাস্ট ফলো দ্য রুল, ফলো দ্য রুল বা রুলস, রুল না, টাইপিং মিস্টেক আর কি। উই মাস্ট ফলো, এখানে কি দুইটা আছে, তার মানে আমার প্যাসিভে লাগবে কয়টা? তিনটা। এখানে তিনটা নাই, দুইটা। এখানেও দুইটা। এখানে হ্যাভ টু চলে আসছে, তো মাস্টার পরিবর্তে তো আমাদের মাস্টই বসাতে হবে, তাই না? হ্যাভ টু তো হবে না, মাস্টার পরিবর্তে আমাদের মাস্টই বসাতে হবে, যে মাস্ট বি ফলোড। এখানে তিনটা আছে, এখানে ভার্বও মেনটেন করছে, তোমার টেন্সটাও মেনটেন করছে, মানে যেই অক্সিলারি ভার্ব যেই টেন্সের সেটাও মেনটেন করছে, ক্লিয়ার? তুমি মাস্টার পরিবর্তে তো চাইলে আর হ্যাভ টু বসাতে পারবে না, ঠিক আছে? মাস্টার পরিবর্তে তো হ্যাড টু বসাতে পারবা না ভাইয়া। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করি। এখন বলবা যে ভাইয়া এইটা কিভাবে? সো আরো একটা ইনফরমেশন দিচ্ছি, কোথাও যদি হু দেখো, প্রথম কথা সেটাকে বাই হোম করতে হবে, এটা মনে রাখতে হবে, এটা নোট করে রাখতে হবে। হু থাকলে বাই হোম, এখানে বাই হোম নাই, এখানেও নাই, এখানে আছে, এখানে আছে। দেখো, এটাও তোমরা অনেক রুলস পড়ো, এটাও তোমরা অনেক রুলস পড়ো না, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে থাকলে বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে এটা, তারপরে এটা, এটা অনেক রুলস পড়ো, বা তোমরা বিভিন্ন জায়গায় রুলস পড়ছো, বাট মেনটেন করো। এটা কি, আমরা জাস্ট এটা এটা মনে রাখতে হবে, হতে থাকলে বাই হোম, আচ্ছা বাই হোম এক দু জায়গায় নেই, কেটে দিলাম। এবার রোড, রোডটা ভি টু না, আর ভি টু মানে কি পাস্ট টেন্স না, ভি টু মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে তো আর ইজ বসবে না, তাহলে তিনটা কেটে দিতে পারছি। তিনটা কাটলে অবভিয়াসলি অ্যান্সারটা কি? অপশন সি, অপশন কি? সি। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? তো এটাও তোমরা অনেক রুলস মেনটেন করো, এটা যদি তোমার লিখিত হতো তাহলে তো তোমাকে রুলস মেনটেন করে পড়া লাগতো, বাট আমাদের কাজ হচ্ছে পরীক্ষায় সঠিক অ্যান্সার করা। শর্ট পড়ে যেন আমরা সব কিছুই পারি এরকম। সো আমি শর্টকাট পড়াচ্ছি, মানে এই না যে তুমি বাকিগুলো পারবা না। দেখো সবই অ্যান্সার হয়ে যাবে। ম্যাঙ্গোস আর বিং সোল্ড, এটা অ্যাক্টিভ করতে বলছে, তার মানে একটা ভার্ব কমবে, একটা দুটা তিনটা আছে, তার মানে অ্যাক্টিভ করতে হলে একটা কমে যাবে, দুইটা লাগবে। এখানে একটা, একটা তো হবে না, আবার দুইটা লাগবে, এখানেও একটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে দুইটা দুইটা আছে। এবার আমার দ্বিতীয় কাজ কি? টেন্স দেখো, টেন্স এখানে আর মানে প্রেজেন্টে আছে, তো তুমি তো আর ফিউচার করতে পারবো না, প্রেজেন্টই দিতে হবে, সি নাম্বার। আচ্ছা, যারা নতুন ক্লাস করছো তারা কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও তো ভাইয়া। আমরা এইভাবে ন্যারেশনটাও সলভ করব। চলো, দে মেড হিম ক্যাপ্টেন, দে মেড, মেড হচ্ছে একটা ভার্ব, সেটা প্যাসিভ করতে হলে দুইটা লাগবে, এবং এটা পাস্ট টেন্স। দেখো দুইটা, এখানে দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানে নাই, এখানেও দুইটা, সো দুইটা তিনটা পেলাম। এবার ওটা পাস্ট টেন্স, পাস্টে তো আর ইজ বসবে না, ঠিক আছে? আর এখানে অবজেক্ট হচ্ছে হিম, যার সাবজেক্টিভ ফর্ম হবে হি, এজন্য আনসার হবে এটা, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা, শি ইজ কুকিং রাইস। দেখে এটা কে কে পারো। এখন কোশ্চেন সলভ করতে হলে আমি যেভাবে তোমাদের কোশ্চেন সলিউশন করাচ্ছি ঠিক এইভাবে সলভ করবা। সো আমি মনে করি তোমাদের যে ধরনের প্রশ্নের পরীক্ষা আসুক তোমরা এইভাবে অ্যান্সার করতে পারবো, খুব ইজি মেথডে। এখানে দুইটা আছে মানে আমার প্যাসিভের তিনটা লাগবে, এখানে তিনটা নাই, এখানে তিনটা নাই, এখানে তিনটা, এখানে তিনটা, বাট যেহেতু ইজ আছে, ইজ তো ইজ আছে, এখানে তো আর হ্যাজ বসানো যাবে না, ইজের পরিবর্তে এখানে ইজ
বসাইছে এটা হবে। স্ক্রিনে বাংলা লেখা মানে এটা হচ্ছে তোমার ক্যাপশন অন করা আছে, তুমি ক্যাপশনটা অফ করে দাও, থ্রি ডটে ক্লিক করে ক্যাপশন অফ করে দাও। যাদের চতুর্থ অপশনটা দেখতে পাচ্ছ না তারা অপশনটা অফ করে দাও। আমরা পরবর্তী প্রশ্ন, দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ। পরীক্ষা কিন্তু এইগুলোই আসে, তোমরা মনে করছো হয়তো বা অন্যগুলো আসে, হ্যাঁ আদৌ এরকম না, এইগুলোই ঘুরে ফিরে পরীক্ষা আসে। যে এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে এই প্রশ্নটা, এখন এটা আমরা সলভ করবো। এটা কি অ্যাক্টিভ চাইছে, কি চাইছে বলো তো, অ্যাক্টিভ চাইছে। তাহলে দেখো এটা ভার্ব কয়টা, একটা, আর এই ওয়াজ দুইটা ভার্ব আছে, তার মানে অ্যাক্টিভ করতে হলে একটা কমে যাবে, আমার লাগবে কয়টা, একটা ভার্ব লাগবে। দেখো এখানে একটা আছে, এখানেও একটা, এখানে দুইটা, এখানে দুইটা, দুইটা তো আমার লাগবে না, আমার লাগবে কয়টা, একটা। তাহলে এবার কোনটা করবো, নর্মালি এবার টেন্স দেখো, টেন্স ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, তা আমার পাস্টেই করতে হবে। তাহলে এটা কি প্রেজেন্ট হয়ে গেছে, প্রেজেন্টে তো হবে না, কি হবে, আমাদের পাস্টে অ্যান্সার করতে হবে। কি করতে হবে, আমাদের পাস্টেই অ্যান্সার করতে হবে। পাস্টে অ্যান্সার করতে হবে, কত ইজিলি অ্যান্সার করা যাচ্ছে, তাই না? কঠিন লাগছে তোমাদের কাছে? আমি কিন্তু সব ধরনের প্রশ্ন সলভ করাচ্ছি, ইম্পারেটিভ বলো, ইন্টারোগেটিভ বলো, টেন্সের বলো, ঠিক আছে, তারপরে যে এক্সট্রা প্রিপোজিশন বলো, এর বাইরে তো আসলে প্রশ্ন আর পরীক্ষা আসে না। এবং এটা দেখো, এটাও কিন্তু একটা মনে করো অনেকে ভুল করে, দে আর গোয়িং টু পাবলিশ দ্য রেজাল্ট, এটা প্যাসিভ সেন্সে, তাই না? তাহলে এখানে কয়টা ওয়ার্ড দেখো, আর গোয়িং টু পাবলিশ চারটা আছে, ভার্বের আন্ডারে চারটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, তার মানে প্যাসিভ করতে হলে একটা বাইরে পাঁচটা হবে, ঠিক আছে? আর এর পরিবর্তে তুমি উইল বসাতে পারবে না, আর এর পরিবর্তে হ্যাজও বসাতে পারবে না, আর এর পরিবর্তে ওয়াজও বসাতে পারবে না, জাস্ট কে ওয়ার্ড দেখে আনসার করতে পারবা, কে ওয়ার্ড দেখে আনসার করতে পারবা। ওখানে অক্সিলারি ভার্ব আর আছে, আর এর পরিবর্তে তুমি ব্যবহার করতে পারবা এম, ইজ, আর, এই তিনটা, কারণ এই তিনটা এক টেন্সে বসে। ওয়াজের পরিবর্তে ওয়ার বসানো যেতে পারে, কিন্তু ওইগুলোর পরিবর্তে তো হ্যাজ, উইল এগুলো আসবে না। হ্যাজ কার পরিবর্তে বসতে পারে, হ্যাভ থাকলে সেখানে আমরা পার্সন ভেদে হ্যাজ বসাতে পারি, ঠিক আছে? সো এই যে ইজ গোয়িং টু বি পাবলিশড, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে চারটা ওয়ার্ড ছিল, একটা বেড়ে পাঁচটা হয়ে গেছে। কিন্তু এগুলোর জন্য তোমরা অনেক বড় রুলস মুখস্থ করো। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি যদি বলো ভাই সব জায়গায় ইজ গোয়িং টু বি পাবলিশড দেওয়া থাকবে, তাহলে কি করবা? তাহলে ওই যে তোমাকে সিকোয়েন্স শিখাইছিলাম বি ভার্ব প্লাস ভি3, যেতে বি ভার্ব প্লাস গোয়িং টু থাকলে সেটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর যেটা থাকে সেটা ভার্বের বেস ফর্ম, আর ভার্বের বেস ফর্মের জন্য বি ভার্বটা আমার বেস ফর্মে দিতে হয়, যে বি, যেটা আমরা শুরুতে শিখাইছি। বাট ওই রুলসটা আলটিমেটলি লাগে না, এগুলো সব বিগত বছরের বিভিন্ন জায়গায় আসা প্রশ্নে সলভ করছে, বুঝছো? দেখো দ্য প্রাইজ হ্যাজ বিন ওন, তার মানে এটা অ্যাক্টিভ, প্যাসিভে আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, তার মানে তিনটা আছে, আমার লাগবে কয়টা, দুইটা ভার্ব লাগবে। এখানে একটা লাগবে না, আমার লাগবে কয়টা, দুইটা, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। এবার কি করব, যেহেতু এটা হ্যাজ আছে টেন্স, হ্যাজের পরিবর্তে তার ইজ বসবে না। আমি আবারও বলছি, তোমাদের যাদের মনে হচ্ছে ভাইয়া হয়তো এভাবে সব সলভ হবে না, তোমাদেরকে বলতেছে তোমরা তোমাদের বাসার বইটা একটু খুলে প্র্যাকটিস করবা। প্রথমত ভার্ব গণনা করবা, দ্বিতীয়ত টেন্স, টেন্স আইডেন্টিফাই করবা। যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্ন দেখবা 90% অ্যান্সার হয়ে গেছে। দ্য মেড হিম, মেড আছে, এটা ওয়াজ মেড হবে, মেড আছে, তার মানে একটা, আমার লাগবে কয়টা, দুইটা, দুইটা আছে কোথায় কোথায়, এখানে, 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 সব জায়গায় দুইটা। এবার মনে করো ভার্ব গণনা করা হয় না, এটা কোন টেন্স, এটা পাস্ট, পাস্টে তো আর ইজ বসবে না, আর এটার মেডের ভিতরে মেড বসবে, লাভড কই থেকে আসবে, এখন এটা নাকি এটা বলো, অ্যান্সার করবো বি নাম্বার, একটা টু বসবে, নতুন একটা ভার্ব যুক্ত হলে আমরা ইনফিনিটিভ করতে হবে। দেখি এটা করো, দেখি কে কে পারো, এটার অ্যান্সার করো দেখি কে কে পারো।
দেখো 21 নম্বর, এখানে হ্যাজ কল্ড আছে দুইটা, আমার লাগবে কয়টা? তিনটা লাগবে। কয়টা লাগবে? তিনটা। এখানে তিনটা নাই, এখানে তিনটা নাই, এখানে আছে আর এখানে আছে। তাহলে এটা কি হ্যাজ আছে? হ্যাজ এক তো আর পাস্ট করা যাবে না। হ্যাজের পরিবর্তে আমরা হ্যাভ বসাতে পারি, আমি তো বলেছি হ্যাভ হ্যাজ একই টেন্সে বসে, পার্সন ভেদে এটা বসতে পারে। এটা বি নাম্বার। এটা কি বি নাম্বার। আমি মনে করি আসলে ভয়েস নারেশন, বিশেষ করে আমার যারা ক্লাস করেছো ইতিমধ্যে আবার করতেছো, তাদের কাছে পানির মতো ক্লিয়ার হওয়ার কথা। কোনো রুলস মেনটেন না করেই যতগুলো প্রশ্ন আসবে আসুক, সমস্যা নেই। দেখো এইগুলোই পরীক্ষা আসে। এখন তোমার কাছে মনে হচ্ছে ভাই এত সহজ এই সব, কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখবা। ওয়াজ বিং রিপেয়ার্ড, এখানে তিনটা আছে, আমার লাগবে কয়টা? দুইটা। তাহলে আমার প্রথম কাজ ভার্ব গণনা করা, দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স। তাহলে 10 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার হয়ে যাবে। এখানে একটা ভার্ব মানে কেটে আমার লাগবে দুইটা। এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা। তারপরে বি এবং সি দেখো। এবার কাজ কি? টেন্স। টেন্স এটা পাস্ট টেন্স ওয়াজ আছে, তো ওয়াজের পরিবর্তে আমরা হ্যাভ বসাতে পারবো না, তো ওয়াজের পরিবর্তে ওয়ার বসানো যেতে পারে। সো অ্যান্সার হয়ে গেছে সি নাম্বার। অ্যান্সার কি? সি নাম্বার। অ্যান্সার কি? সি নাম্বার। 22-এর এ কমেন্ট করছে তানিয়া তাবাচ্চুম, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তানিয়া। প্লিজ গিভ মি সাম ওয়াটার। ভালো কি হবে? এটা আসলে অন্যভাবে আসছে, আমরা অন্য একটা দেখি। দেখো এটা দেখো, she kept me waiting, কোনটা হবে বলো তো? বলো সবাই একটু বলো, এটার অ্যান্সার কোনটা হবে? একটা আছে, দুইটা হবে সব জায়গায়, তো এটা বাদে দেখছি সব জায়গায় দুইটা, তাই না? তাহলে কি করবা? টেন্স দেখো, টেন্সেও দেখো সব জায়গায় সেম আছে। এবার কি করবা? আমি বলেছি পরবর্তীতে আমাদের ইনফিনিটিভ করে দিতে হবে, ঠিক আছে? The active. The students have been warned by the teacher. বলো তো কি হবে? বলো। তিনটা আছে মানে আমার দুইটা লাগবে। এখানে নাই দুইটা, এখানেও নাই দুইটা, এখানে দুইটা আছে, এখানে আছে। যেহেতু ওখানে হ্যাভ, হ্যাভের পরিবর্তে তার হ্যাজ বসে, এই ইজ বসে না, হ্যাজ বসতে পারে সি নাম্বার। সো তোমরা কি করবা? একটা স্টুডেন্ট হিসেবে অ্যান্সার করতে গেলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে তারা আগেই মাথা নষ্ট হয়ে যায়। একটা স্টুডেন্টকে প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ করতে বলা হয় তাহলে আগেই তার মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু খুব ইজিলি সলভ করা যায়, এইভাবে সলভ করতে পারবা, ঠিক আছে? খুব ইজিলি এখন সলভ করতে পারবা। প্রথমে ভার্ব গণনা, দেন হচ্ছে টেন্সটা মেনটেন করবা, তাহলেই হয়ে যাবে। টেন্সও মেনটেন করা লাগে না, মানে শুধু মানে দেখতে হবে যে ভার্বটা কোন কিসে আছে। হ্যাভ আছে এখানে, তার ইজ হতে পারে, মানে হ্যাভের পরিবর্তে হ্যাজ হতে পারে। উই এক্সপেক্ট হিম টু উইন। এক্সপেক্ট তার মানে এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে তো আর ওয়াজ হতে পারে না, আবার হ্যাজও তো হতে পারবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হি ইজ এক্সপেক্টেড টু উইন। হি ইজ এক্সপেক্টেড মানে নতুন একটা ভার্ব যুক্ত হলে তখন আমরা একটা টু যুক্ত করে ফেলি ইনফিনিটিভ করার জন্য আর কি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই দেম। দ্য ওয়ার্ক ইজ ডান বাই দেম। আমরা ন্যারেশনটা সলভ করব খুবই ইজি মেথডে, এবং তোমরা আমি যেভাবে সলভ করাচ্ছি তোমাদের কাজ হবে বাসায় বসে তোমরা বই থেকে প্রশ্নগুলো সলভ করে নেবা, দেখবা তোমরা অনেকগুলো অ্যান্সার করে ফেলতে পারছো, ঠিক আছে? 90% অ্যান্সার
কোনো রুলস ছাড়াই হয়ে যাবে। দেখো দ্য ওয়ার্ক ইজ ডান, এখানে দুইটা আছে, তার মানে অ্যাক্টিভ আমার লাগবে কয়টা? একটা। যেহেতু দুইটা আছে অ্যাক্টিভে লাগবে একটা। দেখো এখানে দুইটা ভার্ব, এখানে দুইটা ভার্ব, হবে না। তাহলে এইটা হবে নাকি এইটা হবে? একটা একটা আছে যেহেতু। বাট এখানে ইজটা কি প্রেজেন্টে, এজন্য প্রেজেন্ট করতে হবে। ডিড তো পাস্ট, পাস্ট হবে না, কি হবে? প্রেজেন্টে অ্যান্সার করতে হবে। কি করতে হবে? প্রেজেন্টে অ্যান্সার করতে হবে। এভরিবডি লাভড অ্যাট হিম, বলো। ভুলে যাবা কেন? বলার মতো কিছু, আমি মনে করি ভয়েস নারেশন এর মতো ইজি আর কিছু আছে বলে মনে হয়? তোমরা কি ভয়েস নারেশন আচ্ছা এই সিস্টেমে পড়ো না এর আগে? কে কে একটু কমেন্ট করো, বলো, আমি দেখতে চাই, বলো তো। দেখো এখানে লাভ, এটা পাস্টে আছে, একটা থেকে দুটা করতে হবে, পাঁচ তো এগুলোর একটাও না, সো এটা দেখেও অ্যান্সার হয়ে যায়। সো অনেক মেথডে অ্যান্সার করা যায় আসলে, একটা প্রশ্ন অনেক মেথডে অ্যান্সার করা যায়, অনেক ইজিলি। বাট তোমরা তোমরা না, বিভিন্ন জায়গায় অনলাইন ক্লাসেও আমি দেখি, বিভিন্ন প্ল্যাটফর্মেও দেখি, তারা বলবে যে আগে অবজেক্ট আছে সেটা সাবজেক্টে আনবা, তারপরে এটা কোন টেন্স, সেই টেন্সের অক্সিলারি ভার্ব দিবা, তারপরে ভি3 করবা, তারপরে বাই দিবা। এত কিছু দেখা লাগে একটা কোশ্চেন সলভ করতে হলে? এত কিছু কি সলভ করা লাগে? লাগে না। সো এটা পাস্ট টেন্স, পাস্টে তো ইজ বসবে না, হ্যাজ বসবে না, ইজ বসবে না, হয়ে গেল, কারণ এগুলো প্রেজেন্ট। সো আগে অ্যান্সার এগুলো কাটা, তারপর এটা কেন অ্যান্সার না জানলে হয়ে গেছে। দেখো দেখো 29 নাম্বার, দে অ্যাগ্রিড, এটাও আমরা ঠিকভাবে অ্যাগ্রিড, এটা পাস্ট টেন্স, আমি এখন অন্য সিস্টেমে সলভ করি, বা এটা পাস্ট টেন্স, ঠিক আছে। পাস্টে এখানে তোমার ওয়াজ অ্যাগ্রিড, হ্যাভ তো বসবে না। আর যেহেতু প্যাসিভ চাইছে, একটা ভার্বে আমার করতে হবে কয়টা? দুইটা করতে হবে, এখানে একটা আছে, এখন এখানেও দুইটা, এখানেও দুইটা, কি করবা? ভালো, হি ওয়াজ অ্যাগ্রিড টু হেল্প হিম, হি ওয়াজ অ্যাগ্রিড টু বি হেল্প, এখানে দুই পাশেই প্যাসিভ করছে। দে অ্যাগ্রিড টু হেল্প হিম, এখানে মেন ভার্বটাকে করতে হবে, পাশাপাশি দুটাই করে দিয়েছে। ইট ওয়াজ অ্যাগ্রিড টু হেল্প হিম, বাট এখানে হওয়া উচিত ছিল হি ওয়াজ অ্যাগ্রিড টু হেল্প হিম, ঠিক আছে, তালগোল পাকে ফেলছে। তারপরে 30 নাম্বার, দ্য নিউজ সারপ্রাইজড, ঠিক আছে, ওখানে একটা ভার্ব আছে, প্যাসিভে দুইটা হবে, এখানে দেখো তিনটা, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা, তাহলে বি আর ডি। দেখো যেহেতু এটা সারপ্রাইজ পাস্ট টেন্স, পাস্টে তার অ্যাম বসবে না, নাও কেটে কি বসবে? ওয়াজ, তার মানে এটার অ্যান্সার বি নাম্বার। সো ভয়েসে যত ধরনের প্রশ্ন আসে, যেমন টেন্স, মডাল, প্রিপোজিশনগত সমস্যা, মানে তারপরে এক্সট্রা ভার্ব, মানে ইনফিনিটিভ বা জিরান্ড, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যত ধরনের প্রশ্ন আসে সকল ধরনের প্রশ্নই আমরা সলভ করেছি। এবং সকল ধরনের প্রশ্ন সলভ করার বিষয় একটাই, প্রথমে ভার্ব গণনা, দ্বিতীয়ত টেন্স মেনটেন করা, তাহলে কি বলতো, এই ভয়েসটা তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার।
ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। তারপরে ভয়েস যদি ক্লিয়ার হয় আমরা ন্যারেশনটাও পড়বো। তো একটু বলো যে ভয়েস তোমাদের আশা করি তোমাদের যদি ভর্তি পরীক্ষায় ভয়েস থেকে প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করতে পারবা কিনা, নাকি এখনো কনফিউশন থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, আমি তাহলে সেটা আবার তোমাদের বোঝাইয়ে দেবো কোনো জায়গায় অসুবিধা থাকলে। তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করতে থাকো একটু একটু করে। সো যত ধরনের প্রশ্ন আসতে পারে সকল ধরনের প্রশ্ন সলভ করার ট্রাই করছি। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। এবার আমরা যেটা করব ন্যারেশন। ন্যারেশন সলভের জন্য আমি যেটা বলবো সেটা মনে রাখবা। যেখানে দেখবা এম ইজ আর আছে সেখানে ওয়াজ ওয়ার্ড হবে, মানে ওয়াজ অথবা আর পার্সন ভেদে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, শ্যাল বা উইল থাকলে কি হবে? উড হবে। শ্যাল বা উইল থাকলে কি হবে? উড হবে। ক্যান থাকলে কুড হবে। মে থাকলে মাইট হবে। মে থাকলে কি হবে? মাইট হবে। মাস্ট থাকলে হ্যাড হবে। যদি পাস্ট ইনডিফিনাইট হয় কোথাও তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সো এতটুকু হলেই তোমার ভয়েস শেষ। তো মনে করতে পারে এতগুলো মুখস্থ করতে হবে? মনে হতে পারে এতগুলো তো কি তোমাকে মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না। এম ইজ এর পাস্ট কি ওয়াজ ওয়্যার, ক্যানের পাস্ট কুড, শ্যালের পাস্ট উড, মাস্ট, মেয়ের পাস্ট মাইট, এগুলো তো এই যে এতটুকু তোমরা এমনিতেই পারবা। এগুলো মুখস্থ বাতিল হয়ে যাবে। শুধু এতটুকু মাস্ট থাকলে হ্যাড টু করবা, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? সো এভাবে আমরা সলভ করবো। এখন টেন্স পরিবর্তন সব জায়গায় করছি, কোথায় কোথায় টেন্স পরিবর্তন হবে না? যদি কখনো দেখো চিরন্তন সত্য বাক্য, টেন্স পরিবর্তন হবে না চিরন্তন সত্য বাক্যে বা অভ্যাসগত বৈচারিক সত্য বাক্যে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে এক্সেপশনাল লিখে নাও, ইম্পারেটিভ। আর কখনো যদি সেইজের পরিবর্তে দেখো সেইডের পরিবর্তে সে অথবা সেইজ আছে, তখন আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, বাকি সকল জায়গায় টেন্সের পরিবর্তন করব। সো এই কনসেপ্টটা একটু মাথায় রাখো, তাহলে কোশ্চেন সলিউশন সব আমরা করতে পারবো। দেখো তোমরা ক্লাসে আসো, ক্লাসে আসো, আবারও বলতেছি ক্লাসে আসো, আসো। সো ন্যারেশন সলভ করতে হলে এই কনসেপ্টটুকু তোমাকে জানা লাগবে, জাস্ট এতটুকু, তাহলে পুরো ন্যারেশন আমরা সলভ করে ফেলতে পারবো। যেটা থাকবে সেটার পাস্ট করতে হবে। পাস্ট হবে না কোন কোন জায়গায়? এই যে এই তিন জায়গায় আমরা যাই থাকবে তাই করব। সো আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, রেডি কে কে? আমরা কোশ্চেন সলিউশনের মধ্য দিয়ে আমরা তোমাদের মনে করো ক্লিয়ার করব। একটু বলো। ভাগ্য ভালো থাকলে দেখবা এই কোশ্চেনের মধ্যেই তোমাদের প্রশ্ন চলে আসছে। সো অনেকে বলে অনেক কঠিনভাবে পড়ান ভাই, অনেক কঠিনভাবে। বিশ্বাস করে গতকালকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হয়েছে। সো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে, মানে ইংলিশ যদি সব থেকে স্ট্যান্ডার্ড হয় কোথাও, সেটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে। তো গতকাল যে ধরনের গতকাল প্রশ্নটা কেমন আসছে জানো? ওই রিলেটেড একটা প্রশ্ন বের করি বয়েজে, এবং ন্যারেশনও বলবো, সমস্যা নাই। ইসরে
এই যে এখানে একটা দেখছো না, এটা অ্যান্সার হয়েছে। এই কোশ্চেন, এই স্লাইড কিন্তু গত দিনের ক্লাসের, এই স্লাইডটা গত দিনের ক্লাসের। গত দিন ছিল কবে? লাস্ট যেদিন ক্লাস মিস দিছি, মানে সমস্যা হয়েছিল বিদ্যুতের, সেদিন ক্লাস হয় নাই। এই স্লাইডটা কিন্তু সেই দিনের। গতকাল ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল, ওয়ার ছিল না, ছিল কি ইজ, অর্থাৎ দা, এখানে কি, এখানে দা রোড, আর গতকাল আসছিল দা বিল্ডিং। এখানে ওয়াজের পরিবর্তে ছিল ইজ বিং রিপেয়ার্ড। সেম কোশ্চেনটা গতকাল আসছে, সেম প্রশ্নটা গতকালকে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই জন্য বলি যে তোমরা আসলে যেভাবে ঘোরাফেরা করে কোশ্চেন সলভ করো, এইভাবে করো। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু আসছে, দেখবে প্রত্যেকটা জায়গাতে আসবে ইনশাল্লাহ। সো এরকম, এবং ন্যারেশন কি আসছে সেটাও আমি দেখাবো ক্লাসের মাঝে। ওইরকম ন্যারেশন যখন আসবে আমি দেখাবো। চলো আমরা ন্যারেশন শুরু করতে পারি। প্রথম কথা একটা ক্লু দিই, কোনো বাক্যে নাও থাকলে দেন হয়। এই বাক্যে দেন নাই, এই বাক্যেও দেন নাই, কেটে দিলাম। আর দ্বিতীয় কথা আমি বলেছি টেন্স পরিবর্তন। এখানে কি এম আছে, এমের ভয়েসের টেন্সের পরিবর্তন, বাট ন্যারেশন যেই থাকবে সেটার পাস্ট করতে হবে। ন্যারেশনে কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। এম আছে মানে এটা ওয়াজ হতে হবে, ঠিক আছে? ওয়াজ, এখানে ওয়াজ নাই, এটা তো আগে এমনিও কাটা, বাট তাও দেখাচ্ছি। এখানে ওয়াজ নাই, এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে। তাহলে এবার কি করবা দেখো, এবার কি অ্যান্সার করবা দেখো, আমাকে বলো। সব সেম, শুধু এখানে সেইড, এখানে টোল্ড। কোনটা দিবা? বলো 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 সবাই, পুরা ধরে অ্যান্সার দাও। সো মনে রাখবা, সেইড টু এর পরিবর্তে টোল্ড আমরা বসাই, হ্যাঁ? তো যখন সেইডের পরে একটা অবজেক্ট থাকে তখন টোল্ড বসাবো। আর যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই, সরাসরি সেইড, এজন্য আমরা সেইডটা সেইডই বসাবো। অবজেক্ট থাকলে টোল্ড বসাবো, অবজেক্ট না থাকলে সেইডটাকেই বসাবো। ক্লিয়ার? সো আমাদের কাজ হচ্ছে ভার্বের পাস্ট করা, শুধু 3টা জায়গায় ব্যতিক্রম, বাকি সকল জায়গায় আমাদের টেন্সের পরিবর্তন করাটা বাধ্যতামূলক। তাহলে এখানে ভার্ব আছে কি লাভ, তো লাভ, যেহেতু লাভের পাস্ট করে দাও, লাভের পাস্ট কি লাভ। আর আগে বলেছি ডু ডাজ ডিড, এগুলো জাস্ট নেগেটিভ ইয়ে করে, ওইগুলো মেন ভার্ব না, এটা হচ্ছে মেন ভার্ব। লাভের পাস্ট ফর্ম কি লাভ। দেখো এখানে লাভ নাই, এখানে লাভ নাই, এখানে হ্যাড লাভ তো হবে না, লাভ ডি হইতে হবে। তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, হচ্ছে কিনা? এইভাবে কি কোশ্চেন সলিউশন করলে কোনো কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে? অবশ্যই থাকবে না। আমার কাজ কি পাস্ট টেন্স করা, তার মানে লাভ আছে, লাভের পাস্ট শুধু কি লাভ। এখন দেখো তো কোথায় কোথায় লাভ আছে, শুধু লাভ আমি দেখতে পাচ্ছি, শুধু অপশন বি তে আছে, আর কোথাও নাই। আর কোথাও কি আছে? নাই। তাহলে অ্যান্সার তো হয়ে গেছে। আরো ইনফরমেশন লিখে নিতে চাইলে লিখে নিতে পারো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে আমরা দিব আস্কড। আর ইনভার্টেড কমা তুলে যদি অক্সিলারি ভার্ব থাকে এরকম, তখন আমরা ইফ বা হোয়েদার বসাতে পারি। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমাদের সেটাই বসাতে হয়, ঠিক আছে? এটা আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। দেখো পরের কোশ্চেন, আই হ্যাভ লস্ট। তো এখানে হ্যাভ লস্ট মানে এটার পাস্ট হবে কি হ্যাড লস্ট। এখানে হ্যাড লস্ট নাই, এখানে হ্যাড লস্ট আছে, এখানে হ্যাড লস্ট আছে। দেখো 3টা জায়গায় আমরা হ্যাড লস্ট পাইছি। এবার আমার বাকি কাজ, এলাস দ্বারা কি বোঝাচ্ছে? এটা এক্সক্লামেটরি, অর্থাৎ এক্সক্লেম উইথ সরো দ্যাট। এলাস মানে হাই হাই, ঠিক আছে? সো এটা দুঃখ বোঝায়, এক্সক্লেম উইথ সরো দ্যাট, এক্সক্লেম উইথ সরো দ্যাট। তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা অ্যান্সার হবে বি। শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি হ্যাড লস্ট হার পার্টস, শি হ্যাড লস্ট হার পার্টস। সো ন্যারেশনের ক্ষেত্রে আমরা জাস্ট, আমাদের প্রথম টেকনিক হচ্ছে ভার্বের পরিবর্তন, ওই একই কথা, ভার্বের। আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে সেন্টেন্সটা দেখা, এটা
কোন সেন্টেন্স, এই দুইটা মেনটেন করবা। এটা কি, এটা কি বলে এক্সক্লামেটরি, এজন্য আমরা এক্সক্লামেট সরো দ্যাট, এক্সক্লামেট সরো দ্যাট। দেখি এইটা কে কে পারবো, এবার আমি দেখবো। এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, লাগুক, বাট অ্যান্সার করো। এটা কি চাইছে, এটা চাইছে হচ্ছে ডিরেক্ট, মানে এবার ইনডিরেক্ট প্রশ্ন দেওয়া আছে, তোমাকে ডিরেক্ট করতে হবে। দেখি কে কে পারো। বলে ফেলো তো। সো ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট চাইবে, বা ইনডিরেক্ট থেকে যখন ডিরেক্ট চাইবে, তখন অপশন টেস্ট করবা। ঠিক আছে, তখন কি করবা, অপশন টেস্ট করবা। দেখো কি হবে। আই থাকলে সাবজেক্ট অনুযায়ী হয়, তার মানে এখানে হি হওয়া উচিত, কিন্তু হি নাই, এই জন্য এটা হচ্ছে না। এটাও হতে পারে, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, হি সেড টু মি। এখানে যেহেতু মি এক্সট্রা করে আস্কড মি দেওয়া আছে, তাহলে আমার এখানে একটা অবজেক্টও লাগবে, এখানে অবজেক্টটা নাই। দেখো এখানে কি, এই বাক্যে অবজেক্টটা দেওয়া আছে, তাই না, বাট এখানে অবজেক্ট নাই, এখানেও নাই, তার মানে দুটা হচ্ছে না। এখানেও অবজেক্ট আছে, এখানেও আছে। শর্টকাট ভাবে মাথায় রাখবা, আছে। এবার তুমি করবা কি, হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ফিনিশড ভার্ব, তার এটার পাস্ট করতে হলে কি হ্যাড ফিনিশড হয়, তার মানে এটা সঠিক। ঠিক আছে, আবার ডিড থাকা মানে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে ইন্ডিকেট করতে হলে পাস্ট পারফেক্ট হয়, তাই না, পারফেক্ট হয়, তাহলে এটাও তো হ্যাড ফিনিশড হয়, তার মানে এটাও সঠিক হতে পারে, এটাও হতে পারে। কিভাবে, অপশন টেস্ট করে দেখো। হ্যাভের পাস্ট করো, এটা তো ইউ অনুযায়ী হয়ে গেল, ইউ অনুযায়ী সাবজেক্ট আই গেল, ঠিক আছে। এবার ভার্ব, তো এখানে ভার্ব কি ছিলাম, এ আর বি, ভুল। ভার্ব হ্যাভ ফিনিশড, তো হ্যাভ ফিনিশডের পাস্ট কি হ্যাড ফিনিশড, তার মানে এটা ভার্বটা সঠিক আছে, সি নাম্বারটা সঠিক হতে পারে। আবার এটা ডিড ইউ ফিনিশড, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড থাকে মানে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্টে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড অক্সিলারি, আর এখানে ফিনিশের ভি3 হ্যাড ফিনিশড, তার মানে দুইটাই সঠিক অ্যান্সার হতে পারে। ঠিক আছে, সিডি দুইটাই সঠিক অ্যান্সার হতে পারে। ঠিক আছে, 36, আই হ্যাভ বিন রিডিং, তার মানে হ্যাভ বিন আছে মানে আমাকে ইনডিরেক্টে করতে হবে হ্যাড বিন রিডিং, পাস্ট করে দিতে হবে। হ্যাভ আছে মানে হ্যাড করতে হবে, এখানে হ্যাড নাই। ঠিক আছে, এখানে আছে, এখানেও নাই, এখানে আছে, তাহলে বি এবং আর সি দেখবো, বি আর সি দেখবো। দেখো টোল্ডের পরে ইনভার্টেড কমা দিলে একটা দ্যাট বসে, এটা নর্মাল, কিন্তু এখানে কোনো দ্যাট নাই, তার মানে সি নাম্বারও ভুল, অ্যান্সার হচ্ছে বি নাম্বার, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সো তোমাদের ভয়েস তো দেখালাম, ন্যারেশন সলভ করতে হলেও তোমাকে এইরকম শর্টকাটে সলভ করতে হবে। তোমরা কিভাবে সলভ করবা আমি তোমাদের দেখাই। প্রথমে দেখবা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে সেইড, সেইড তারপরে ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসাবো, তারপর এখানে ফার্স্ট পারসন, তার মানে সাবজেক্ট অনুযায়ী হি হবে, তারপরে আমরা জানি এটা কোন টেন্স, এবার টেন্স ভাববে, হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন রিডিং, এটা কোন টেন্স জানো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মনে করো মনে পড়লো 10 সেকেন্ড পর। তারপর ভাববে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হয় জানো, পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, প্রথমে হ্যাড হয়, তারপরে তো একটা বিন হয়, তারপর আইএনজি মানে রিডিং, তারপরে যা আছে দিয়ে দিলাম। সো এইভাবে তোমরা ভেবে একটাই 1 মিনিট সময় নষ্ট করবা, সময় নষ্ট করবা, বাট এইভাবে সময় নষ্ট করার আসলে কিছু নাই। দেখো ইজি, এখানে হ্যাভ আছে মানে জাস্ট এটার পাস্ট করে দাও হ্যাড, আর বাকি যা আছে সেগুলো বসায় দাও, এতটুকু। হ্যাড বিন রিডিং, হ্যাড বিন রিডিং কোথায় আছে, এখানে পাইছি, এখানে পাইছি, দুইটা ভালো। এবার দেখবো আমরা সেন্টেন্স, আমরা ভার্ব দেখবো আমরা সেন্টেন্স, যেহেতু এটা ইনভার্টেড কমা আছে এজন্য এটা তুলে একটা দ্যাট বসে, কিন্তু সি নাম্বারে দ্যাট ছিল না, এজন্য সি হচ্ছে না। মনে রাখবা মেয়ে আছে, মেয়ে থাকা মানে অবশ্যই
ইনডিরেক্ট একটা মাইট থাকবে। শুধু মেয়ে না, মেয়ে না থাকলেও মাইট বসে কথা। অপটেটিভ সেন্টেন্স মানে ইনডিরেক্ট একটা মাইট বসবে, অপটেটিভ মানে ইনডিরেক্ট একটা মাইট বসবে। দেখো সব জায়গায় মাইট বি হ্যাপি, তখন ভার্ব তো ভাই আবার সব জায়গায় সেম। এবার আমরা সেন্টেন্সে যাই, সেন্টেন্সে যাই। যদি ইউ থাকে অবজেক্ট অনুযায়ী, এখানে কিছু নাই মানে মি আছে, তার মানে সাবজেক্টটা আই হবে, তাই না? কারণ এখানে ইউ আছে মানে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টে মি আছে মানে আই হবে। তো এখানে আই নাই, এখানে নাই, তার মানে আমরা দুইটা কাটতে পারলাম। এবার তুমি সুখী হও, তুমি খুশি হও, সুখী হও, এটা আসলে আমরা প্রার্থনা না করে ইচ্ছা প্রকাশ করি। আচ্ছা, আমরা মুখে মুখে বলি তুমি সুখী হও, এটা আসলে আমরা আলটিমেটলি কি মুখেই আমরা ইচ্ছা প্রকাশ করি। আর তুমি যদি প্রার্থনা করো তাহলে প্রার্থনাও দেওয়া যেতে পারে, ঠিক আছে? বাট এটা প্রার্থনাও দেখা যেতে পারে যে আমরা বলি আল্লাহ তোমাকে সুখী রাখো, এটা আমরা প্রার্থনা করছি। তুমি সুখী হও, এটা আমরা ইচ্ছা প্রকাশ করতেছি। সো এটা আলটিমেটলি দুইভাবেই ভাবা যায়, কেউ ইচ্ছাও প্রকাশ করে, কেউ প্রার্থনাও প্রকাশ করে। আলটিমেটলি দুইটা দেওয়া থাকলে স্টুডেন্টরা বুঝতেই পারবে না যে আসলে কোনটা, এটা কি ইচ্ছা। ইচ্ছা প্রকাশ করলে উইস্ট, সো যে বলতেছে তার উপর ডিপেন্ড করে বিষয়টা, তাই না? মনে করো কেউ মনোজাতে বলতেছে তুমি সুখী হও, বাট এই জিনিসটা আমরা আলটিমেটলি কমই বলি। আমরা মুখের উপর একজনকে বলে দিই যে তুমি সুখী হও, মানে আমাদের ইচ্ছাটা প্রকাশ করি। সো আলটিমেটলি এটা দুইটাই হতে পারে, বাট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে উই স্প্রেড, তুমি যেটা আসলে ভাবতে পারো। এখন প্রশ্নকর্তা যেভাবে ভাববে, মনে রাখবা যখন প্লেস থাকবে সেটার ইনডিরেক্ট হবে ইউ আর রিকোয়েস্টেড টু। হি না হলে হি হলে হি, রিকোয়েস্টেড টু, রিকোয়েস্টেড টু হয়। এই দুটাই নয়, এখানে রিকোয়েস্টেড আছে, এখানে আছে, এখানে দ্যাট হবে না, কি হবে? টু হবে। রিকোয়েস্টেড পরে টু হয়। প্লিজ থাকলে রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হবে, এটা শর্টকাট হিসেবে লিখে নাও। প্লিজ থাকলে রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হবে। দেখো আমরা পরে কোশ্চেন সলভ করি। বলো ওয়ার্ক হার্ড। তো ওয়ার্ক হার্ড দেখে আমরা কি বুঝতে পারছি যে এটা ইম্পারেটিভ। তো ইম্পারেটিভে তো দ্যাট বসে না, কি বসে? টু বসে। এখন কথা হচ্ছে ফাদার আমাকে কঠোর পরিশ্রম করতে বলছে, এটা কি উপদেশ দিচ্ছে আমাকে, নাকি অর্ডার করছে যে ওয়ার্ক হার্ড? অর্ডার কি মানুষ সাথে সাথে বলে যে কঠোর পরিশ্রম করো? এটা উপদেশ দেয় আলটিমেটলি, এটা কি উপদেশ দেয় যে তুমি কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো। তো কঠোর পরিশ্রম কি মানুষ অর্ডার মানে কি ইনস্ট্যান্ট যে কাজটা আমরা বলি যে দরজাটা বন্ধ করে আসো, তো কঠোর পরিশ্রম কি ইনস্ট্যান্ট করা যায় নাকি? এটা একটা লং টার্মের বিষয়, এটা লং টার্ম, ঠিক আছে? আবার রিকোয়েস্টও করছে না যে তুমি কঠোর পরিশ্রম, এটা অ্যাডভাইস করছে কঠোর পরিশ্রম। আমরা বলি না মাঝে মাঝে উপদেশ দিই কঠোর পরিশ্রম করো যেন ভবিষ্যতে ভালো কিছু হয়। বিষয়টা এমন, বিষয়টা এমন, বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটা গতকাল ঢাবিতে আসছিল, এটাও আসছিল। তার মানে ভয়েস থেকে আমি একটা দেখালাম, এবং আমি বলি এই স্লাইডটা আজ থেকে 5 দিন আগে করা। বিশ্বাস করছো না? এটার ক্লাসটা আজকে ছিল না, এটার ক্লাস ছিল 3 দিন আগে, বাট সেদিন নেটওয়ার্ক প্রবলেমের জন্য নেওয়া হয় নাই। তো এই প্রশ্নটা আসছিল, প্রশ্নটা এমনই ছিল যে আই উইল বি লিভিং সুন। সো উইল বি লিভিং মানে কি? এটার ইনডিরেক্ট হয়ে যাবে উড বি লিভিং, একই বিষয়। এখানে যেমন রিটার্ন সুন, আমি লিভিং দিয়েছিলাম, এখানে রিটার্ন দিয়েছে। তার মানে দেখো, তোমরা যারা মনে করো যে প্রশ্নগুলো সলভ করা কেমন হবে তাদেরকে বলি, এই ক্লাসটাও যদি কেউ করতে, কালকে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়নেটের যে পরীক্ষাটা ছিল ওখানে অ্যান্সার 2 মার্ক তোমরা অ্যান্সার করতে পারতাম, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব? অপশন টেস্ট। উইল রিটার্নে আমরা উড রিটার্ন করতে পারি, তার মানে এটা হতে পারে উইল রিটার্ন করতে পারি, এখানে উইল রিটার্ন করতে পারি, সব জায়গায় উইল রিটার্ন আছে। তাহলে এবার কি করবা? এবার এখানে দেখো অবজেক্ট আছে, তার মানে এখানে অবজেক্ট নাই, এখানেও নাই।
যেহেতু অবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট আমরা দিয়েই করব। এবার কি, হি সেড টু মি আই উইল রিটার্ন সুন। আই থাকলে সাবজেক্ট অনুযায়ী হি হবে, তার মানে এখানে হি বসছে। আবার হি থাকলে পার্সন পরিবর্তন হয় না, তাহলে হি থাকলে হি বসবে। তাহলে আলটিমেটলি এটাও সঠিক হচ্ছে, এটাও সঠিক হচ্ছে। হচ্ছে কিনা একটু ভেবে দেখো তো। এ আর ডি আগেই ভুল অবজেক্টের জন্য, বাকি সব ঠিক। এখানে আই আর এখানে হি, এটাই তো পার্থক্য। আমরা জানি থার্ড পার্সন থাকলে পরিবর্তন হয় না, তার মানে হি থাকলে হি বসবে, তার মানে এটা হচ্ছে। আবার ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী হয়, সাবজেক্ট হি, তার মানে হি তো আসলে দুইটাই হতে পারে। তো এরকম যখন দুইটাই থাকবে তখন কি করবা, তখন থার্ড পার্সন না দিয়ে ফার্স্ট পার্সন যেটা আছে সেটা করবে, কারণ সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এটা আমরা ভেবে করা লাগছে, এটা ফার্স্ট পার্সন আছে মানে এটাই ঘুরে আবার সাবজেক্ট অনুযায়ী তারপর ই হয়েছে। বাট এটা অ্যান্সার হবে না এমন না, এটাও অ্যান্সার হবে। ঠিক আছে, এই প্রশ্নটা গতকাল ভর্তি পরীক্ষায় কিন্তু আসছিল। দেখো আমরা ভয়েস জেনারেশন, আমি যে স্লাইডটা তোমাদের সামনে এখন দেখাচ্ছি এটা আরো অনেক আগে করা। গতকাল ঢাবি ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকেই মানে এই ভয়েস জেনারেশন থেকে প্রশ্ন আসছিল দুইটা, একটা ক্লাস থেকেই। সো তোমরা ভরসা রাখো, এরকম প্রশ্ন আসবে। তোমাদের সমস্যা হচ্ছে তোমাদের শিক্ষকরাই অনেক কঠিন জিনিস পড়ায়, মানে দেখা যাচ্ছে যে কঠিন করে তোলে সবকিছু। মূল কথা এখানে ক্যার আছে, এটার পাস্ট আমরা করব কুড, আর কোনো কথাই নাই, কুড লাগবে। এখানে কোড নাই, এখানে কোড আছে, এখানে কোড আছে, এখানে নাই। সো কোড একটা মডাল ভার্ব, ক্যান, কোড, উইল, শ্যাল, শুড, সব মডাল ভার্ব। আর মডাল মানে মডালের পর একটা ভার্বের বেস ফর্ম বসে। আমরা এটার পাস্ট করব, কিন্তু এটার তো পাস্ট করতে আমি কখনো বলি নাই, শুধু প্রথম যেটা থাকবে সেটার পাস্ট করে দিলে হয়ে গেল। এটাও পাস্ট, আবার এটাও পাস্ট, পাশাপাশি দুইটা পাস্ট তো কখনো হতে পারবে না, সেটা করা যাবে না। অ্যান্সার হবে এই যে এটা পাস্ট করছে আর এটা যেমন প্রেজেন্ট, প্রেজেন্টে থেকে গেছে। অ্যান্সারে বি নাম্বার। অ্যান্সার কি বলো তো? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখো আমি বেছে বেছে একই রিলেটেড প্রশ্নগুলো স্কিপ করছি। দেখো, হি সেড হু ডাজ নট লাভ হিজ মাদার। খুবই সহজ কনসেপ্ট। এখানে ডাজ নট আছে মানে এটার ইনডিরেক্টে পাস্ট হয়ে কি হবে? ডিড নট। ভালো কি হবে? তাহলে অ্যান্সার হয়ে গেছে অপশন এ। হ্যাঁ, তাহলে পরে যাই। I help you tomorrow. I will help you tomorrow. তাহলে উইল থাকলে উড হবে, উইল থাকলে উড হবে, এখানে উড নাই, কেটে দাও। আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, দ্য নেক্সট ডে কোথাও নাই, সব কেটে দিলাম। এই যে নাম্বার। সো ক্লু থাকলে ক্লু দিয়ে অ্যান্সার করতে হবে। যদি কখনো ক্লু থাকে ক্লু দিয়ে অ্যান্সার করতে হবে। টুমোরো থাকলে এখানে ক্লু হচ্ছে টুমোরো, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়। আর উইল আছে মানে উইলের পাস্ট কি? উড করতে হবে। উইলের পাস্ট কি? উড করতে হবে। টুডে থাকলে দ্যাট ডে হয়, এটা মনে রাখবা। টুডে থাকলে দ্যাট ডে। দেখো এখানে দ্যাট ডে নাই, এখানেও দ্যাট ডে নাই, সো কেটে দিলাম। আর যেটা এখানে এম আছে, এম এর পাস্ট কি হবে? ওয়াজ। এবার এ আর সির মধ্যে দেখবো, দেখো এখানে ওয়াজ নাই কিন্তু এখানে ওয়াজ আছে, অ্যান্সার হয়ে গেছে এই নাম্বার। সো এরকম ক্লু দিয়ে দিয়ে ইজিলি অ্যান্সার বের করা যায়, ক্লু দিয়ে দিয়ে ইজিলি অ্যান্সার বের করা যায়। তোমরা আসলে অনেক কঠিনভাবে শেখো, অনেক রুলস পড়ো। আজকে আমরা কয়টা রুলস পড়লাম বলো তো? ভয়েস এবং ন্যারেশনের মধ্যে এত বড় চ্যাপ্টার, কোনো রুলস ছাড়া আমরা কোয়েশ্চেন সলিউশন করে ফেলতেছি।
দেখো হোয়ার আর ইউ, আমরা শুধু ভার্বটা দেখবো, এখানে আর আছে, আর এর পাস্ট কি ওয়াজ। দেখো এখানে ওয়াজ নাই, তার মানে এটা কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। এবার কি করবা, এখানে ওয়াজ, এখানে ওয়াজ, এখানে ওয়াজ। তো সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব আগে আসলে হবে না, তো আগে সাবজেক্ট আসবে তারপরে ভার্ব আসবে ওয়াজ করে, এরকম হতে হবে। সো এখানে ওয়াজ আগে চলে আসছে, এটা তো হবে না। এ আর ডি দেখো, এখানে ওয়াই ওয়াজ গোয়িং আছে, এখানে ওয়াই মানে এতটুকু সব জায়গায় সেম। এবার কি করবা, যেহেতু এখানে মি দেওয়া আছে তাহলে এখানে আমরা মিটা রাখবো, এই জন্য অ্যান্সারে ক্লিয়ার। এখানে মি রাখে না, অবজেক্টটা রাখে নাই। ঠিক আছে, সো ক্লু দিয়ে অ্যান্সার করতে রুলস লাগে না। এখানে অবজেক্ট যেহেতু দেওয়া আছে, অবজেক্ট আমরা রেখে দিব, ক্লিয়ার। সেইডের পরে টু বসে, বাট আক্সটের পরে বসে না। এই দুটাও নোট করে নাও। তাহলে হি উইশড হিম গুড মর্নিং। চুয়ান্ন নম্বরটা দেখো, দেখো তোমরা যারা এতদিন অনেক রুলস পড়ছো তাদের এখন কি মনে হচ্ছে যে এত কষ্ট করে রুলসগুলো মুখস্থ করছি, বা যে সকল যারা আমাদের রুলস মুখস্থ করতে বলছিল এখন তাদের প্রতি তোমাদের মানে মনোভাবটা কেমন, বা এত কষ্ট করে যারা হাজার খানেক রুলস মুখস্থ করছো তাদের এখন কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে নিশ্চয়ই। হ্যাভ আছে মানে আমাকে অবশ্যই এটার পাস্ট হ্যাড করতে হবে, হ্যাড কমপ্লিটেড। এখানে হ্যাড কমপ্লিটেড আছে, এখানে নাই, এখানে আছে, এখানে হ্যাভ আছে, হ্যাভ তো হবে না, হ্যাড হবে। তার মানে এটা বি এবং ডি নাম্বারটা ভুল। এখন এটা দেখব, এখানে সেইড আছে, যেহেতু অবজেক্ট নাই এজন্য আমরা টোল্ড বসাবো না, ঠিক আছে, আমরা এটাই করব, এ নাম্বার করব। এইভাবে দেখো আমরা ন্যারেশনেরও কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারলাম ভাইয়া। এখানেও প্রথমত ভার্বটাকে আমরা পাস্ট করব, তিনটা ব্যতিক্রম বাদে, সেটা তো দেখাইলাম। আর তারপরে আমরা সেন্টেন্সটা দেখবো, কোন সেন্টেন্স ভার্ব পাস্ট করে যদি না হয় তখন আমরা সেন্টেন্সের দিকে তাকাবো, ইনভার্টেড কমার দিকে তাকাবো, এটা পরে মানে তোমাদের সহজে। আর তোমরা প্রথমেই সেইড আছে মানে এটা পরিবর্তে এটা, ইনভার্টেড তুলে এটা, এটা সাবজেক্ট এটা, এটা এটা এত কিছু করা লাগে না। দেখো 56 নম্বর, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা হচ্ছে তোমার চিরন্তন সত্য, তুমি যেখানে বসাও এটাই বসা লাগবে। দেখো এটা সেম নাই, দ্য সান রাইজ, এখানে রাইজও হবে না, অর্থাৎ চিরন্তন সত্য, এটা ওইভাবে বসানো লাগবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান এই দুইটা ঠিক আছে। এখন এটা এটা যেহেতু এখানে টোল্ড আছে তাই আমাদের অবজেক্ট সহ দেওয়া লাগবে, ঠিক আছে, অবজেক্ট সহই দেওয়া লাগবে। দেখো এখানে কি আর আছে, তারপরে আর এর পরিবর্তে আমাদের ওয়াজ লাগবে। সব জায়গায় ওয়াজ আছে কিন্তু সাবজেক্টের পরে ওয়াজ হবে, ঠিক আছে। এখানে সাবজেক্টটা পরে গেছে এজন্য এটা হবে না, যেহেতু এটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে টোল্ড হয় না, ইন্টারোগেটিভে আস্কড হয়। কি হয়? আস্কড হয়। আস্কডের পরে যেহেতু অবজেক্ট দেওয়া আছে আমরা অবজেক্টটা দিব হয়ে যায়, এজন্য এ নাম্বার। এটা অবজেক্ট নাই, এটা কি অবজেক্ট নাই। আমাদের একদম সর্বশেষ প্রশ্ন এটা, এই প্রশ্নটা সলভ করে আমরা আজকে শেষ করব।
যেগুলো স্কিপ সেগুলো হচ্ছে তোমাদের রিপিট কোশ্চেন। হাউ ওল্ড আর ইউ, এখানে কি আর আছে, তারপরে আর এর পাস্ট করো ওয়াজ, সব জায়গায় ওয়াজ আছে, কিন্তু ওয়াজটা কি সাবজেক্টের পরে হবে না? দেখো এখানে সাবজেক্টটা পরে গেছে, তো এটা তো হবে না, হবে হবে না, তাহলে কোনটা করবা? হাউ ওল্ড হি সেড তো হবে না, যেহেতু এটা ইন্টারগেটিভ, আস্কড হবে। আর এখানে যেহেতু অবজেক্ট আছে তাই অবজেক্টটা দিতে হবে, এই যে অবজেক্ট সহ। সো আমরা আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন। একটু বলো, ভয়েস ন্যারেশন থেকে যদি তোমাদের প্রশ্ন যে কোনো ধরনের হয়, তোমরা আসলে পারবা কিনা, কতটুকু পারবা একটু বলো। বলো তো আসলে তোমরা অ্যান্সার করতে পারবা কিনা ভয়েস এবং ন্যারেশন থেকে, যদি তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে কতটুকু পারবা, বা তোমরা এইভাবে আসলে কোশ্চেন সলভ করো কিনা, বা কিভাবে করো আমি জানি না, বাট এইভাবে খুব ইজিলি সলভ করা যায় নিখুঁতভাবে। কারণ তুমি যখন একটা ভুল খুঁজে বের করতে পারবা, তখন তার মানে সেটা অ্যান্সার হচ্ছে না, যেহেতু ভুল আছে তার মানে অ্যান্সার হচ্ছে না। বাট তোমরা ভুল না খুঁজে যদি সরাসরি অ্যান্সার খুঁজতে চাও, প্রত্যেকটা অপশন তোমাকে বারবার পড়তে হবে। দেখো প্রত্যেকটা, মনে করো যে তোমাকে বারবার অপশন পড়তে হবে যে কি দেখি তো এটা সঠিক কিনা, সঠিক কিনা। এই জন্য সঠিক না খুঁজে ভুল খুঁজো, ভুল খোঁজা তো অনেক ইজি। ভুল খুঁজে পেলে সেটা বাদ, ভুল খুঁজে পেলেই বাদ। তো এরকম 3টা ভুল খুঁজলেই তোমার অ্যান্সার হয়ে যায়। আর না হলে সরাসরি, আর 3টা ভুল খুঁজতে কোনো ব্যাপার না, ভার্ব দেখো 2টা ভুল পেয়ে যাবা, তারপরে সেন্টেন্স দেখো আরও একটা পেয়ে যাবা, হয়ে গেল। সো আশা করি ভয়েস জেনারেশন নিয়ে তোমাদের অসুবিধা হবে না, তোমরা অবশ্যই এগুলো থেকে অ্যান্সার করতে পারবা। আমি